হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। দেখো, গতকালকে আমরা তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে জেআরবিটির উপরে আরেকটা কেস হয়েছে, যেখানে সিঙ্গেল বেঞ্চের একটা জাজমেন্ট এসছে 30শে এপ্রিল। তিনটে কেসের যেহেতু সাবজেক্ট সেম, তার জন্য একসাথে চারটে কেস, অ্যাকচুয়ালি একসাথে চারটে কেসের জাজমেন্ট, কেসের জাজমেন্ট অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার সিঙ্গেল বেঞ্চ গতকালকে দিয়েছে। যেহেতু ম্যাটারটা সেম, তার জন্য জিনিসটা কিন্তু তোমাদের কি হয়েছে, একসাথে একটা জাজমেন্টে চারটের ফাইনাল অর্ডার কিন্তু দিয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা। সো আমরা তোমাদেরকে ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিয়েছি গতকালকের ভিডিওতে। আমরা বারবার বলেছি দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর পিএইচ বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পার্সনস উইথ ডিসএবিলিটি ক্যান্ডিডেটস। দেখো, বেসিক্যালি আজকে আমরা একটু নিরাশ, তো মানে আমাদের মন খারাপ হওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে কিছু বললেও ভেজাল, আবার না বললেও তোমরা বলো এটা নিয়ে কেন আলোচনা করেননি, অর্ডার কপিটা আমাদেরকে পাঠাও, হোয়াটসঅ্যাপে বলো এক্সপ্লেন করতে। তোমরাই আমাদেরকে গতকালকে জিজ্ঞেস করছিলে যে এটা কবে আপনি বানাবেন, রিপিটেডলি অনেক নাম্বার থেকে মেসেজ আসছিল, তার জন্য গতকালকে আমরা ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা দেওয়ার পর জেআরবিটি বোর্ডের এটা প্রচুর ক্যান্ডিডেটস আছে লিটারেলি বলছে আপনাকে দেখে নেব, আপনি এই বলেছেন সেই বলেছেন। আরে ভাই শোনো, দুনিয়াটা দাদাগিরি দিয়ে চলে না, দুনিয়াটা চলে কি দিয়ে, নলেজ দিয়ে, নলেজ। ঠিক আছে, দুনিয়াটা নলেজ দিয়ে চলে। আর যে কথাগুলো আমরা বলছি সেগুলো হাইকোর্টের জাজমেন্টের অর্ডার কপি থেকে। আর এই অর্ডার কপির যে পিডিএফটা, সেটাও আমরা গতকালকে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা দিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি। আমরা বলেছি কালকে বোঝানোর সময় আমরা বলেছি যে আমরা যতটুকু সারাদিনে পড়ে জানতে পেরেছি সেটাই তোমাদের বোঝাচ্ছি। যদি কিছু ভুল হয় সরি, আর তোমরা আমাদের সেই ভুলগুলো আইডেন্টিফাই করে বলে দিও। আমরা কিন্তু রিপিটেডলি বলেছি, কিন্তু অ্যাজ অফ নাও আমরা আমাদের গতকালকের ভিডিওর এক্সপ্লেনেশনে কোনো ভুল পাইনি। শুধু তোমাদের, সবাই না, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস তো ভালো কথাই বলেছে যে ইজিলি বুঝতে পেরেছে। কিছু কিছু ক্যান্ডিডেটস আছে যারা এসে মানে ধরো আমরা 30 মিনিটসের একটা ভিডিও বানালাম, সেখানে 5 সেকেন্ড একটা কিছু কথা আমরা ভুল বললাম, সেটাকে আইডেন্টিফাই করবে। তার জন্যই বলে যে তুমি 100টা ভালো কাজ করলো, একটা খারাপ কাজ বা একটা ভুল কাজ নিজের মানে সেন্সে না করলেও, ভুল হয়ে গেলেও, ভুল তো মানুষ মাত্রই হয়, সেটাই লোকে কিন্তু সেটা নিয়ে বেশি ডিসকাশন করবে। সো গতকালকের ভিডিওটা দেওয়ার পর প্রচুর হেট কমেন্টস আমরা পেয়েছি। দেখো, আমাদের কিচ্ছু করার নেই, যেভাবে জাজমেন্টের কপি আছে আমরা যা বুঝতে পেরেছি সেটাই। তার জন্য আমরা এই কথাটাও লিখে দিয়েছি যে আমরা কালকে যে বললাম চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বোথ জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে, সেটাও আমরা এই জাজমেন্টের অর্ডার কপির লাস্ট পেজে তোমাদের মার্ক করে আমরা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে মার্ক করে দিয়েছি। দেখো, জাজমেন্টে ডাইরেক্ট লিখে দিয়েছে অনলি ফর পিএইচ ক্যান্ডিডেটস। কিন্তু কালকেও বলেছি, আজকে আবার বলছি, প্লিজ ডোন্ট গেট কনফিউজড। এই দেখো, ভালো করে শোনো, নিডলেস টু সে ইন দিস প্রসেস অলসো ইফ এনি পার্সন অর পার্সনস ইজ আর ফাউন্ড নট এলিজিবল টু বি সিলেক্টেড হু ইজ বা আর আর্লিয়ার শোন সিলেক্টেড ইন দ্য রিলেটেড সিলেকশন লিস্ট অ্যাজ ইম্পান্সড হিয়ারিন অ্যান্ড ইজ or are already appointed, liberty will be there to state respondents to take necessary steps in this regard for cancellation of his or their appointment after observing due procedure. ভালো করে কিন্তু বলেছে যে এমন যদি হয় যে ফাইনাল মেরিট লিস্টটা রিভাইজভাবে বের করে পিএইচ ক্যাটাগরির জন্য যদি এমন কেউ নাম বাদ যায় যারা অলরেডি চাকরিতে জয়েন করে আছে ফ্রম পিএইচ ক্যাটাগরি, তাদের চাকরি বাদ দেওয়ার যাতে সমস্ত যে ডিউ প্রসিজার আছে সেগুলো ফলো করে গভর্নমেন্ট যাতে এদের অ্যাপয়েন্টমেন্ট যাতে বাদ দিয়ে দেয়, তার জন্যই কিন্তু আমরা বলেছি। আমাদের কি দরকার মনের থেকে কোনো কথা বলার, আমাদের কি দরকার নিজেদের মন থেকে বলার? আমাদের তো ভিডিও দেওয়ার অনেক কিছু আছে। ফরেস্ট গার্ডের ক্লাস বাদ দিয়ে গতকালকে আমরা ইম্পর্ট্যান্ট নিউজটা তোমাদের জানিয়েছিলাম। তোমরা কিছু মানুষ আছো যা কিচ্ছুই বোঝো না,
মানে নিজেরা তো অর্ডার কপি পড়বেই না, শুধু শুধু অন্যদের কথা শুনে একটা এসে নুইসেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে যে আমরা হ্যাঁ কালকে লিটারেলি বলছিল আমাদেরকে নাকি দেখে নেব। আমরা বলছি দেখো কি দেখবে, দেখো যদি কিছু ভুল বের করতে পারো আমরা আজকে আবার তোমাদের বলে দিচ্ছি, আমরা আবার এই পুরো ম্যাটারটা ইজি ওয়েতে এখন এক্সপ্লেন করে দিচ্ছি আরও ক্লিয়ারলি। ঠিক আছে, একদম স্ক্রিনশট নিয়ে নিয়ে অর্ডার কপি থেকে তোমরা যদি অর্ডার কপিটা চাও, ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক থেকে যারা দেখছো কমেন্ট সেকশনে আমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের জয়েন করার লিঙ্কটা দিয়ে রাখছি, সেগুলো জয়েন করে সেখান থেকে পিডিএফ ডাউনলোড তোমরা কিন্তু করে নিতে পারো। নিজেরা পড়ো, না বুঝলে কারোর সাথে কনসাল্ট করো, তারপর নিজেরাই বুঝতে পারবে বা বুঝে যাবে যে আমরা যেগুলো বলেছি নিজেদের মন থেকে কিন্তু বলেনি। 4টে কেস আছে, আমরা ডাব্লিউপিসি নাম্বারটাও বলে দিচ্ছি। ডাব্লিউপিসি নং 694 অফ 2024, ডাব্লিউপিসি নং 695 অফ 2024, ডাব্লিউপিসি নং 784 অফ 2024, ডাব্লিউপিসি নং 785 অফ 2024। এই 4টে কেস আছে যেগুলোর একসাথে 30শে এপ্রিল সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট এসছে। এই বড় জাজমেন্টটা যেটা গ্রুপ সি গ্রুপ ডির পিএইচ ক্যাটাগরিতে সিলেক্টেড ক্যান্ডিডেটদের চাকরির ওপরে এফেক্ট কিন্তু ফেলতে পারে। ঠিক আছে, প্রথমেই তোমাদের বলে দিই, দেখো জেআরবিটির যে 430টা পোস্টের যে কেসটা হয়েছিল সেটার রিপিটেডলি আমরা কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছি। ঠিক আছে, যে মেইন 430টা পোস্টের কেসটার করেছিল শ্রী কিঙ্কর ভৌমিক, কিঙ্কর আমাদেরই স্টুডেন্ট। ঠিক আছে, দেখবে আগের ভিডিওতেও কিঙ্করের কমেন্ট আছে, ও আমাদেরই স্টুডেন্ট। সো আমরা যদি এই কেসের এক্সপ্লেনেশনগুলো যদি ভুল বলে থাকি ও নিশ্চয়ই কিছু বলতো বা ও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতো। প্রত্যেকটা ভিডিওতে দেখবে ওর কমেন্ট আছে আমাদের, কারণ ও আমাদেরকে বিশ্বাস করে, কারণ জানে আমরা কোনো সময় ফেক কিছু বলি না, বা আমরা দায়িত্ব নিয়ে বুঝে তারপর দরকার পড়লে 2 ঘন্টা পর ভিডিও দেব, কিন্তু ভালো করে জিনিসটা বুঝে ভিডিও দেব। সো তোমাদেরকে একটা রিকোয়েস্ট, কোনো দিকে কান দেবে না, নিজেরা পড়ো, নিজেরা পড়ো, দরকার পড়লে গুগল সার্চ করো প্রত্যেকটা টার্মস এই অর্ডার কপিতে, তারপর নিজেরা ইন্টারপ্রিট করার চেষ্টা করো যে আমরা কি ভুল বলেছি না ঠিক। আবার বলে দেই, ডোন্ট গেট কনফিউজড, গতকালকেও বলেছি অনেকে কনফিউশনে ছিলে, দিস ইজ অনলি ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস, অনলি ফর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, বাকিদের চাকরি কিন্তু কোনো এফেক্ট হবে না, আর পিএইচ ক্যাটাগরিরও সবার চাকরি এফেক্ট হবে না। কাদের কাদের চাকরির বা কাদের কাদের মার্কের এগেনস্টে চ্যালেঞ্জ হয়েছে সেটা তোমরা অর্ডার কপিতে দেখে নাও। পার্টিকুলারলি সিলেক্টেড ক্যান্ডিডেট যারা আছে, যাদের মার্ককে চ্যালেঞ্জ করা হয়েছে বাই দ্য পিটিশনার্স ইন দিস কেস, তাদের নামগুলো আমরা বললাম না। ঠিক আছে, অর্ডার কপিতে সবার নাম আছে, তোমরা একটু দেখে নাও। মেইনলি ইস্যুটা হয়েছে নাম্বার 1, ইস্যুটা হয়েছে জেআরবিটি বোর্ড। আরও ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি জেআরবিটি বোর্ড কী করেছে। যারা যারা কম মার্ক পেয়েছে পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটস, এদেরকে মেরিট লিস্টে সিলেক্ট করে নিয়েছে বোথ গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য। অথচ যারা হায়ার মার্ক পেয়েছে, বেশি মার্ক পেয়েছে, এদের লিস্টে নাম নেই, এরা চাকরি পায়নি। এই রকমই গ্রুপ সি গ্রুপ ডিতে মানে তোমাদের প্রসেসে বসেছিল এই রকমই, কিন্তু সিলেক্ট হয়নি পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটস। এইরকমই 4 জন এই কেসটা করেছে। আমরা কিন্তু স্ক্রিনশটও দিয়ে রেখেছি, জয়জিৎ চৌধুরী, তারপর রঞ্জিত দেবনাথ, শান্তি প্রসাদ দাস, রাজেশ চক্রবর্তী, যেগুলো আমরা অলরেডি গতকালকে ভিডিওতে কিন্তু বলেছি। ডাব্লিউপিসি নং 694, 695, 784, 785। তোমরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসে গিয়ে তোমরা কিন্তু অর্ডারটা কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, এইটাই হচ্ছে জিনিসটা। কেন? কারণ এটা এমন কেন হলো, কারণ ওনারা বলেছেন যে ডিসএবিলিটির যে রিজার্ভেশন ক্যালকুলেশন করার যে মেথডটা জেআরবিটি বোর্ড অবলম্বন করেছিল মেরিট লিস্ট বানানোর সময়, সেটা ভুল। কোর্টে এটা বলে দিয়েছে, এটাই হচ্ছে মেইন বেস। ঠিক আছে, কোর্ট এবার কি অর্ডার দিয়েছে, বলেছে 4 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে। নাম্বার 2 বলেছে পিএইচ ক্যাটাগরির জন্য ফ্রেশ মেরিট লিস্ট বের করতে, ফ্রেশ মেরিট লিস্ট। তারপর এই মেরিট লিস্ট থেকে ফ্রেশভাবে মেরিট লিস্ট বের করার পর যারা অলরেডি সিলেক্টেড হয়ে চাকরি করছে জেআরবিটি গ্রুপ ডি গ্রুপ সিতে পিএইচ ক্যাটাগরির থেকে সিলেক্ট হয়ে, এদের মধ্যে এমন কেউ যদি থাকে যে ফ্রেশভাবে মেরিট লিস্ট বানানোর পর এদের নাম লিস্ট থেকে বাদ হয়ে গেছে ডিউ টু লো মার্কস,
দেন হাইকোর্ট কিন্তু বলেছে এই জায়গাটা বলেছে গভর্নমেন্ট বা স্টেট রেসপন্ডেন্টসের নেসেসারি স্টেপস নিতে হবে এদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার আফটার অবজার্ভিং ডিউ প্রসিজার। ঠিক আছে, সবগুলো মিনিং বুঝতে হবে, এমনি এমনি চিৎকার করলে তো হয় না, মিনিং বুঝতে হবে। তোমরা আমাদেরকে বলছো আমরা নাকি কোন মিডিয়া থেকে দেখে দেখে উল্টোপাল্টা কথা বলছি, দেখে নেবো আপনাকে। আরে আমরা কাউকে বিশ্বাস করি না, মিডিয়া থেকে দেখে বললে আমরা দুপুরেই ভিডিও দিয়ে দিতাম, এত রাতে 9:45 PM আমরা ভিডিও দেই না। ঠিক আছে, আমরা নিজেরা কেসের পুরো ডিটেলস পড়ে সারাদিন নিজে নোট ডাউন করেছি, গতকালকেও বলেছি, খাতায় লিখে লিখে তারপর তোমাদের বুঝিয়েছি, কারণ এটা খুবই সিরিয়াস ইস্যু। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, 4টে কেস আছে, WPC 694, 695, 784, 785 অফ 2024। এখানে যে জাজমেন্টটা দিয়েছেন সিঙ্গেল বেঞ্চ, মানে একজন সিঙ্গেল জাজ ছিলেন, উনি জাজমেন্টটা দিয়েছেন অনারেবল জাস্টিস মিস্টার এস দত্ত পুরকায়স্থ, মিস্টার এস দত্ত পুরকায়স্থ। ঠিক আছে, এটা কিন্তু দুটোর জন্য অ্যাপ্লিকেবল, গ্রুপ সি গ্রুপ ডি। অ্যাডভার্টাইজমেন্ট নং 02/2020, 2500 পোস্ট JRBT MTS গ্রুপ ডি। আর অ্যাডভার্টাইজমেন্ট রিভাইজড অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 12/2/2021, গ্রুপ সি 2410টা পোস্ট। আগে বেরিয়েছিল 2020 নভেম্বর মাসে, আবার 2021 গ্রুপ সিতে আরও কিছু পোস্ট অ্যাড করে টোটাল পোস্ট করা হলো 2410। ঠিক আছে, JRBTর গ্রুপ ডির যে নোটিফিকেশন ইস্যু হয়েছিল 3 ডিসেম্বর 2020, গ্রুপ সির নোটিফিকেশন রিভাইজটা ফাইনাল ইস্যু হয়েছিল 12 ফেব্রুয়ারি 2021। তারপর অ্যাকর্ডিংলি সবাই কিন্তু আবেদন করেছে। স্টেপ বাই স্টেপ বুঝে রাখবে। আবার বলছি, তোমাদের কারোর যাতে মনে কোনো কোয়েরিজ না থাকে। LDC ছিল 1500 পোস্ট, গ্রুপ সির ক্ষেত্রে বলছি। এগ্রি অ্যাসিস্ট্যান্ট ছিল, এগ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যাকসেপ্ট TFS গ্রেড 3, জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। আর গ্রুপ ডিতে ছিল মাল্টিটাস্কিং স্টাফ 2500 পোস্ট। ঠিক আছে, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, রেজাল্ট বেরিয়েছে, জয়েন অলরেডি করে নিয়েছে। এখন তোমাদের কথা হচ্ছে জাজমেন্টের পর কি করার আছে। দেখো, এটা সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট, এইবার গভর্নমেন্ট একটা রিট আপিল দাখিল করবে ডিভিশন বেঞ্চে। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিজার। ডিভিশন বেঞ্চে একটা রিট আপিল দাখিল করবে, আবার শুনানি হবে। গভর্নমেন্ট দে উইল ট্রাই দেয়ার লেভেল বেস্ট যাতে এই রায়টাকে ঘুরিয়ে দেওয়া যায়, অ্যাটলিস্ট চাকরিগুলো যাতে সেফগার্ড করা যায়। কিন্তু গড নোজ হোয়াট উইল হ্যাপেন, আমরা আগে থেকে কিছু বলবো না। গভর্নমেন্টের কাছে রিট অ্যাপিল করার রাস্তা খোলা আছে, সেটাতেও যদি হেরে যায় নেক্সট হচ্ছে SLP। ডিভিশন বেঞ্চের পর হাইকোর্টে আর কোনো রাস্তা নেই, SLP ফাইল করতে হবে সুপ্রিম কোর্টে আন্ডার আর্টিকেল 136। SLP প্লাস ইন্টারিম স্টে অর্ডার অ্যাপ্লিকেশন, ওনারা সেটাও ফাইল করবেন রিট অ্যাপিল দাখিল করার সময়। এই দুটো রাস্তাই খোলা আছে। আদারওয়াইজ 4 মাসের মধ্যে এদের কমপ্লিট করতে হবে ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দিস কপি অফ দিস অর্ডার কপি। এবার কোর্ট কি করবে? কোর্ট বলবে যারা পিটিশনার এদেরকে বলবে যে তুমি থ্রু পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ার করে এদেরকে যাদের এগেনস্টে এখানে কেসটা করা হয়েছে, বেসিক্যালি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, JRBT বোর্ড, আরও কিছু ক্যান্ডিডেট যারা লো মার্কস পেয়েছে, তোমরা এগুলো দেখে নেবে, আমরা নামগুলো বললাম না। ঠিক আছে, এদের অ্যাড্রেসে এই কেসের অর্ডার কপিটা যাবে। যেদিন পাবে অর্ডার কপিটা হাতে সেদিন থেকে 4 মাস। বুঝতে পেরেছ? এইবার এই হচ্ছে রাস্তা খোলা। কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জাজমেন্ট। কেন? কারণ আগেও বিভিন্ন কোর্টে এই সংক্রান্ত ইস্যুতে হরাইজন্টাল আর ভার্টিক্যাল রিজার্ভেশন নিয়ে যেই সমস্যাটা, অলরেডি সিমিলার জাজমেন্ট কিন্তু দেওয়া হয়েছে, যেগুলোর রেফারেন্স এই রায়টা দেওয়ার সময় কোর্টে কিন্তু উঠেছে। একটা হচ্ছে ইন্দ্র সাহানি জাজমেন্ট, রাজেশ কুমার দারিয়া ভার্সেস রাজস্থান PSC, রেখা শর্মা ভার্সেস রাজস্থান হাইকোর্ট, তিশান জাঙ্গির ভার্সেস হাইকোর্ট অফ রাজস্থান, ত্রিপুরা হাইকোর্টের প্রবীর দত্তর কেসটা। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট এই 5টা কেসের রেফারেন্স কিন্তু উঠে এসছে, কারণ এই কেসের রায়গুলোর সিমিলার কিন্তু এই ইস্যু নিয়ে কিন্তু ছিল। আর বারবার বলে রাখি, দিস ইজ অনলি ফর PH ক্যাটাগরি ক্যান্ডিডেটস, অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য না। আরেকটা জিনিস হয়েছে এখানে, যে 4% যে রিজার্ভেশন ক্যালকুলেশন করেছে JRBT, সেটাও কোর্ট বলেছে সেটাও ক্যালকুলেশন করা পুরোপুরি ভুল। ঠিক আছে, এটা আমরা গতকালকে কিন্তু এক্সপ্লেন করেছি। এটাই লাস্ট ভিডিও এক্সপ্লেনেশনের, সেকেন্ড টাইম তোমাদেরকে বললাম, কারণ প্রচুর মেসেজেস আমরা কিন্তু পাচ্ছিলাম। ঠিক আছে, কেসটা ফাইল করেছে
চারজন, জয়জিৎ চৌধুরী, রঞ্জিত দেবনাথ, শান্তিপ্রসাদ দাস, রাজেশ চক্রবর্তী, যেটা তোমরা দেখেছো এখানে, ঠিক আছে। এই সমস্ত পিটিশনারদের বিভিন্ন, ভালো করে বুঝে রাখবে, বিভিন্ন বেঞ্চমার্ক ডিসেবিলিটি ছিল, বা ওনারা ডিসেবিলিটির প্রমাণ সাবমিট করেছিলেন অ্যাপ্লাই করার সময়, যেমন লো ভিশন, ব্লাইন্ডনেস, লোকোমোটর ডিসেবিলিটি। সবাই ওনারা জেআরবিটি রিটেন এক্সাম ও ইন্টারভিউতে পার্টিসিপেট করেছিল গ্রুপ সি, গ্রুপ ডিতে, ঠিক আছে। এদের কমপ্লেনটা সিম্পল ছিল যে যারা অলরেডি সিলেক্টেড ডিসেবল ক্যাটাগরির ক্যান্ডিডেট, যাদের নাম আছে মেরিট লিস্টে, এদের বেশ কয়েকজন থেকে আমাদের মার্কস বেশি, তাহলে আমরা কেন মেরিট লিস্টে স্থান পেলাম না? এটাই হচ্ছে এই কেসের মেইন বেস, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা আরও ক্লিয়ারলি বলে দিচ্ছি, একজন পিটিশনার আছে শ্রী জয়জিৎ চৌধুরী, উনি হচ্ছেন লো ভিশন ক্যান্ডিডেট, ঠিক আছে। জয়জিৎ পেয়েছেন 49.738 মার্কস গ্রুপ ডি এমটিএসে, কিন্তু জেআরবিটির মেরিট লিস্টে তোমরা দেখবে অনেক ক্যান্ডিডেটস আছে যারা পেয়েছে 49.682, 49.627, 49.128 ইত্যাদি। এরা সিলেক্ট হয়ে অলরেডি বেশ কয়েকজন চাকরিও করছে, চাকরিও করছে। সো জয়জিতের একটাই কথা, আমি কেন সিলেক্ট হলাম না এদের থেকে মার্ক বেশি পেয়ে, ঠিক আছে। তেমনিভাবে আরেকজন যিনি পিটিশনার শ্রী রঞ্জিত দেবনাথ, সবগুলো কোর্টের অর্ডারে লেখা আছে, আমরা নিজেদের মন থেকে কিছু বলছি না, ঠিক আছে। রঞ্জিত দেবনাথ, হিজ ডিসেবিলিটি ইজ অফ লোকোমোটর ডিসেবিলিটি, ঠিক আছে। রঞ্জিত পেয়েছে 50.529 মার্কস, কিন্তু অনেক এসটি ক্যাটাগরি ডিসেবল ক্যান্ডিডেটস বা অনেক ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেটস পেয়েছে, কিন্তু ও পায়নি। অনলি ডিসেবল বলছি আমরা, এমন অনেক ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেট পেয়েছে যারা 49.158 বলো, 48.714 মার্কস পেয়েছে। সো ও ফাইনাল মেরিট লিস্টে কিন্তু সিলেক্ট হয়নি, ঠিক আছে। তারপর আরেকজন আছেন রাজেশ চক্রবর্তী, ও পেয়েছে 109 মার্কস, কিন্তু ওর থেকেও কম আরও লোয়ার মার্ক ক্যান্ডিডেটসরা কিন্তু চাকরি পেয়ে মেরিট লিস্টে স্থান পেয়েছিল বা পেয়ে চাকরিও করছে হয়তো বা, ঠিক আছে। গ্রুপ সির ক্ষেত্রেও সেম, এতগুলো যেগুলো বললাম এগুলো গ্রুপ সির ক্ষেত্রেও সেম। ফর এক্সাম্পল জয়জিৎ চৌধুরী, যিনি ওয়ান অফ দ্য মেইন পিটিশনার্স, উনি গ্রুপ সিতে পেয়েছেন 86, কিন্তু একজন সিলেক্টেড ক্যান্ডিডেট আছে গ্রুপ সিতে পেয়েছে 82 মার্কস। স্টিল জয়জিৎ কিন্তু সিলেক্ট হয়নি ডেসপাইট গেটিং হায়ার মার্কস। সো এই জিনিসগুলোর জন্য কোর্ট বলেছে রিজার্ভেশন যে ক্যালকুলেশন করেছে হরাইজেন্টাল ভার্টিক্যাল রিজার্ভেশনের প্লাস 4% রিজার্ভেশন ক্যালকুলেশন জেআরবিটি বোর্ডের কমপ্লিটলি ভুল। বুঝতে পেরেছ? পুরোটা কেস ভালো করে বুঝে রাখবে, একটা ওয়ার্ডের ওপর, এটা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন, ভার্টিক্যাল রিজার্ভেশন না। এটাই হচ্ছে পুরো লিগ্যাল ব্যাটেলের মেইন জিনিসটা, পুরো কেসটা হরাইজেন্টাল রিজার্ভেশনের। কারণ কেন, ডিসেবিলিটির যেই পিডাব্লিউডি যেই অ্যাক্ট আছে, আইন আছে, সেটার আন্ডারে ডিসেবিলিটির যে রিজার্ভেশনটা সেটা পড়ে হরাইজেন্টাল রিজার্ভেশনের আন্ডারে, নট ভার্টিক্যাল রিজার্ভেশন। এটাই হচ্ছে মেইন বেস কেসটা করার, ঠিক আছে। দেখো তোমাদের আবার বলে দিচ্ছি, তোমরা অনেকেই আমাদেরকে কনফিউশন করেছো কালকে, মেবি কিছু একটা বলার সময় দ্বিতীয়বার হয়তো একটা কিছু ভুল করেছিলাম আমরা, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, একটা হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন, একটা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন। ভার্টিক্যাল রিজার্ভেশন হচ্ছে মেইনলি এসটি, এসসি, ইউআর, ওবিসি, এগুলো যেগুলো হচ্ছে মেইন সোশিয়াল রিজার্ভেশন, এগুলো হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন। আর হরাইজেন্টাল রিজার্ভেশন হচ্ছে এগুলো হচ্ছে স্পেশাল রিজার্ভেশন, যেগুলো মানে প্রত্যেকটা সোশিয়াল ক্যাটাগরি রিজার্ভেশনের থেকে কাটা হয়, যেমন পিএইচ ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, মহিলা ক্যাটাগরি, যেমন 33% সিট রিজার্ভ আছে মহিলাদের জন্য ত্রিপুরায়। এগুলোকে পিএইচ, এক্স সার্ভিসম্যান, মহিলাদের জন্য রিজার্ভেশন, এগুলোকে বলে হরাইজন্টাল রিজার্ভেশন। ভার্টিক্যাল কোনগুলো, এসটি, এসসি, ইউআর বা ওবিসি, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? আবার শুনে নাও নাহলে যদি ক্লিয়ার না থাকে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এর মানে এই যে যারা ডিসেবল ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছে,
যারা ডিজেবল ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছে এদের সবচেয়ে প্রথম কম্পিটিশন করতে হবে ডিজেবলড অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে মেরিট বেসিসে। তারপর ওদেরকে ইউআর এসটি এসসির মধ্যে অ্যাডজাস্ট করতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার কাস্ট। বাস এটাকেই বলা হয় ইন্টারলকিং রিজার্ভেশন। ইন্টারলকিং রিজার্ভেশন যেটা কোর্টের অর্ডারে অনেকবার কিন্তু মেনশন করা আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, এটাকে কি বলে? ইন্টারলকিং রিজার্ভেশন। কোর্ট রিপিটেডলি কিন্তু অর্ডারে এই ওয়ার্ডটা কিন্তু মেনশন করেছে। ঠিক আছে, জেআরবিটি কি ভুল করেছে? জেআরবিটি প্রথম থেকেই একটা চার্ট প্রিপেয়ার করেছে যেখানে বলা হয়েছে এত নাম্বার অফ পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, মানে ইউআর ডিজেবল ক্যাটাগরির জন্য, এত নাম্বার অফ পোস্ট এসটি ক্যাটাগরি ডিজেবল ক্যাটাগরির জন্য, এত নাম্বার অফ পোস্ট এসসি ক্যাটাগরি ডিজেবল মানে ডিজেবল ক্যাটাগরির জন্য। তারপর প্রত্যেকটা ডিজেবল টাইপের মধ্যে ব্লাইন্ডনেস ইউআর, ব্লাইন্ডনেস এসটি, ব্লাইন্ডনেস এসসি, লোকোমোটর ইউআর, লোকোমোটর এসটি এসসি, এইভাবে আগের থেকে কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে। মেরিট সিলেকশনের আগে যেটা ভুল, এগুলো করতে হয় জব সিলেকশন প্রসেস শেষ হয়ে গেলে, মেরিট লিস্ট বেরিয়ে গেলে। কোর্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই অর্ডারের প্যারা নাম্বার 23-তে। এই যে দুটো চার্ট দেওয়া আছে এগুলো সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এইগুলো কিন্তু পাওয়া গেছে, আগের থেকে এগুলো বানানো হয়ে গেছে, অথচ এগুলো বানানোর কথা ছিল মেরিট লিস্ট হওয়ার পর। বুঝতে পেরেছ? প্রথম জেআরবিটি তার মানে কি করেছে? জেআরবিটি ভুলটা করেছে। জেআরবিটি যেই পথটা অবলম্বন করেছে সেটা হচ্ছে প্রথমে ফিক্সড যেই ডিজেবল সিটগুলো আছে সেগুলো রিজার্ভ করো ইনসাইড এসটি এসসি ইউআর বক্স, তারপর সেই বক্সগুলোকে ফিল করো। এটা জেআরবিটি করেছে। তার জন্যই ভুল হয়েছে কি, একজন এসটি ক্যাটাগরির যে ডিজেবল ক্যান্ডিডেট সে অনেক কম মার্ক পেয়ে সিলেক্ট হয়ে গেছে, অথচ একজন ইউআর ক্যাটাগরির যে ডিজেবল ক্যান্ডিডেট অনেক হাই মার্ক পেয়ে রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমাদের নলেজে এটাই দিচ্ছে। ঠিক আছে, যদি কিছু ভুল বলে থাকি আবার বলছি একটু ক্যাজুয়ালি নিও। ঠিক আছে, 30-32 মিনিটের ভিডিও কন্টিনিউ আমরা কথা বলে যাই, মাঝে যদি এক দুটো ওয়ার্ড ভুল বলেও দেই দিস ইজ নট উইলিংলি বা ইন্টেনশনালি আমরা বলছি না, এতটুকু আশা করি তোমরা বুঝো জিনিসটা। নিজেরা কোনো দিন 30-35 মিনিট কথা বলে দেখো কি লাগবে তোমাদের। ঠিক আছে, সো কোর্টের কাছে কেন এটা লেগেছে যে এটা ইললিগ্যাল? কারণ আইন আমাদেরকে বলে পিএইচ রিজার্ভেশন আমাদেরকে, আচ্ছা পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো? পিএইচ আমরা বলেছিলাম হরাইজন্টাল, ভার্টিক্যাল বলেছিলাম এসটি এসসি ইউআর ওবিসি এগুলো। ঠিক আছে, তো আইন আমাদেরকে বলে পিএইচ রিজার্ভেশন হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন, আর এগুলোকে আগের থেকে কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করা যাবে না মেরিট লিস্ট প্রিপেয়ার করার আগে। প্রপার প্রসেসটা কি হতে হবে? প্রপার প্রসেসটা হতে হবে যতটুকু আমরা বুঝতে পেরেছি, স্টেপ 1 পার্টিকুলার ডিসেবিলিটির যে ক্যাটাগরি আছে সেটার থেকে সমস্ত পিএইচ ক্যান্ডিডেটসের নাম নিতে হবে। স্টেপ 2 এদেরকে মার্কস অনুযায়ী অ্যারেঞ্জ করতে হবে। স্টেপ 3 টপ মেরিটে যে ক্যান্ডিডেটসরা আছে এদেরকে সিলেক্ট করতে হবে। স্টেপ 4 সিলেকশনের পর এদেরকে ইউআর এসটি এসসি রোস্টার অনুযায়ী কাস্ট অনুযায়ী এদেরকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এটাই হচ্ছে কারেক্ট লিগ্যাল ফর্মুলা। জেআরবিটি যেটার অপোজিট করেছে, আগেই করে নিয়েছে সব। ঠিক আছে, কোর্ট কিন্তু বিভিন্ন যে অলরেডি জাজমেন্ট আছে সেগুলোর উপর রিলাই করেছে। এই 5টা ইন্দ্র সাহানি, রাজেশ কুমার দারিয়া, রেখা শর্মা, তিশান জাহাঙ্গীর আর প্রবীর দত্ত কেস, যেটা হাইকোর্ট নিজেই জাজমেন্ট দিয়েছে কিছুদিন আগে। এই সবগুলো কেসের একটাই জিনিস বলছে, পিএইচ রিজার্ভেশন যেটা নাকি ইউআর এসটি এসসি সবগুলো থেকে সিট ক্যাটাগরি ওয়াইজ কাটা হয়, ঠিক আছে, সেগুলোর আগে করা যাবে না, অ্যাডজাস্টমেন্ট করতে হবে মেরিট বের করার পর। মেরিট লিস্ট আগে, তারপর অ্যাডজাস্টমেন্ট তুমি করতে পারবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে দিই যেটা গতকালকেও বলেছি, ত্রিপুরা গভর্নমেন্ট 9 জানুয়ারি 2019-এ একটা মেমোরেন্ডাম ইস্যু করেছিল। মেমোরেন্ডামটা ইস্যু হয়েছিল ফ্রম সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা।
ওনারা কিন্তু বলেছিলেন পিএইচ রিজার্ভেশন হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন, আর সিলেক্টেড যারা হবে পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটস এদেরকে পরে মেরিট লিস্ট বেরোনোর পরে ইউআরএসটি এসসি রোস্টার অনুযায়ী অ্যাডজাস্ট করানো হবে। মানে জেআরবিটি নিজেদের গভর্নমেন্টের বের করা মেমোরেন্ডামই ফলো করেনি এই রিক্রুটমেন্ট প্রসেসে গ্রুপ ডি আর গ্রুপ সি, স্পেসিফিক্যালি পিএইচ ক্যাটাগরির জন্য। ঠিক আছে, আরেকটা যেই ভুল বের হয়েছে সেটা কি, ভুলটা বের হয়েছে 4% রিজার্ভেশন নিয়ে। ওয়েট করো, একটু বুঝিয়ে দিচ্ছি। 4% যে রিজার্ভ সিট আছে পিএইচ ক্যাটাগরির জন্য, তোমরা নিশ্চয়ই জানো কি করেছে। স্পেসিফিক্যালি গ্রুপ সির ক্ষেত্রে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট বলো, পাম্প অপারেটর বলো, মাল্টিটাস্কিং অপারেটর বলো, সবগুলোকে একসাথে মার্চ করেছে, ক্লাব করে তারপর 4% রিজার্ভেশন অ্যাপ্লাই করেছে। কিন্তু এই সবগুলো হচ্ছে সেপারেট ক্যাডার, এগুলোতে সেপারেট কোয়ালিফিকেশন আছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট একসাথে করেছে, তাই তো 430টা পোস্টেও জেআরবিটি হেরেছে। ঠিক আছে, সো এই রিজার্ভেশনগুলো 4% ওভারঅল তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এগুলো পোস্ট ওয়াইজ বা ক্যাডার ওয়াইজ করতে হবে। একসাথে মিক্স করে করলে দিস প্রসেস ইজ রং, যেটা জেআরবিটি অবলম্বন করেছে। এটাও আরেকটা ছিল সিরিয়াস লিগ্যাল ডিফেক্ট জেআরবিটির এই সিলেকশন প্রসেসে। আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, কোর্ট ক্লিয়ারলি বলেছে জেআরবিটি আইন ফলো করেনি। কোর্ট ক্লিয়ারলি বলেছে হাই মার্ক যারা পেয়েছে সেই সমস্ত ডিজেবল ক্যান্ডিডেটসদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মেরিট লিস্ট থেকে। কোর্ট ক্লিয়ারলি বলেছে লোয়ার মার্ক, কম মার্কস পেয়েছে এমন ডিজেবল ক্যাটাগরি ক্যান্ডিডেট জেআরবিটির ভুল সিলেকশন প্রসেসের জন্য মেরিট লিস্ট থেকে বাদ হয়ে গেছে, তার জন্য কোর্ট ইন্টারফেয়ার করেছে। ঠিক আছে, কোর্ট কি বলেছে ভালো করে বুঝে রাখো, আর যাতে কোনো কোয়েরি না থাকে। কোর্ট বলেছে গ্রুপ ডির ক্ষেত্রে, আগে বলে দেই, যেখানে 2500 পোস্ট এমটিএস, কোর্ট বলেছে পুরো পিএইচ ক্যাটাগরির, শুধুমাত্র পিএইচ ক্যাটাগরির যে সিলেকশন লিস্টটা সেটাকে আবার ফ্রেশ করে যাতে বের করা হয় মেরিট বেসিসে। মানে সমস্ত বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যান্ডিডেটদেরকে আবার কনসিডার করা হবে, মেরিট লিস্টটা ফ্রেশভাবে প্রিপেয়ার করা হবে, তারপর ক্যান্ডিডেটসদেরকে ইউআরএসটিএসসিতে অ্যাডজাস্ট করা হবে, যেটা আগে জেআরবিটি ভুল করেছিল, ইউআরএসটিএসসির যে অ্যাডজাস্টমেন্টটা আগেই করে নিয়েছিল। ঠিক আছে, তার জন্য এবার কোর্ট বলেছে তার জন্য যদি ফ্রেশভাবে লিস্ট বের করে এমন কোনো ক্যান্ডিডেট লিস্ট থেকে বাদ যায় যারা অলরেডি আগের সিলেকশন লিস্ট অনুযায়ী জয়েন করে চাকরি করছে, তাহলে দপ্তর যাতে প্রপার প্রসিজার ফলো করে অ্যাপয়েন্টমেন্ট বাদ দেওয়ার যাতে পদক্ষেপ নেয়, এটাই কিন্তু কোর্ট কিন্তু জেআরবিটি বোর্ডকে ডাইরেকশন দিয়েছে। ঠিক আছে, গ্রুপ ডির ক্ষেত্রে। এবার আমরা গ্রুপ সিতে সেমই জিনিস, জাস্ট কিছুটা আলাদা। গ্রুপ সি 2410টা পোস্ট। ঠিক আছে, গ্রুপ সির ক্যাটাগরির যেই জন্য গ্রুপ সির পোস্টগুলোর জন্য জেআরবিটি বোর্ডকে কোর্ট কি বলেছে, বলেছে তুমি সবচেয়ে প্রথম পিএইচ বা পিডব্লিউডি রিজার্ভেশনের প্রপার প্রপারভাবে ডিটারমাইন করো প্রত্যেকটা পোস্ট বা ক্যাডার অনুযায়ী। কারণ গ্রুপ ডিতে তো শুধু এমটিএস, গ্রুপ সিতে আছে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং অপারেটর, পাম্প অপারেটর। সো বলেছে তুমি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ, ক্যাডার ওয়াইজ আলাদা আলাদা করে পিএইচ কতটা সিট রিজার্ভ সেটা আগে তুমি করো। তারপর ফ্রেশ মেরিট লিস্ট এখানেও বের করতে বলেছে অনলি ফর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আবার বলেছে তুমি ফ্রেশ পোস্ট ওয়াইজ সিলেকশন লিস্ট বের করো। যদি তার জন্য ফ্রেশ মেরিট লিস্টের থেকে এমন কোনো ক্যান্ডিডেট বাদ যায় যারা অলরেডি আগের মেরিট লিস্ট অনুযায়ী জয়েন করে নিয়েছে, তারা কিন্তু আর চাকরি করতে পারবে না, দে উইল বিকাম ইনএলিজিবল টু কন্টিনিউ দেয়ার জব। এটাই কিন্তু হাইকোর্টের অর্ডারে বলেছে, এতটুকুই আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, টাইম লিমিট দেওয়া হয়েছে 4 মাস পুরো যেই প্রসেসটা কমপ্লিট করতে। এই জাজমেন্টটা কেন এক্সপ্লোসিভ আমরা বলছি, কারণ আগের যে কিঙ্কর ভৌমিকের যে কেসটা সেখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র রিমেইনিং পোস্টের 430টা রিমেইনিং পোস্টের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে, অলরেডি যারা সিলেক্টেড তাদের চাকরি কোনো এফেক্ট হবে না, কোর্টের জাজমেন্টে কিন্তু বলে দিয়েছে। কিন্তু এইবারের এই কেসটা একটা এক্সপ্লোসিভ জাজমেন্ট গিভেন বাই ত্রিপুরা হাইকোর্ট। কেন? কারণ এখানে অলরেডি যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম ডিসেবল ক্যাটাগরি এদেরকেও এবার আবার স্ক্রুটিনি করা হবে যে আর নিয়ম মেনে ফ্রেশ লিস্ট বের করলে এদের নাম আসে কিনা, যদি না আসে দেয়ার জবস আর ইন ডেঞ্জার। এইভাবে কিন্তু আমরা ইন্টারপ্রিট করতে পেরেছি কোর্টের থেকে। দেখো পুরোপুরি আমরা রাউন্ড করে দিয়েছি, তোমাদের যাতে ডাউট না থাকে, আমরা মন থেকে কিছু বলি না।
Liberty will be there to the state respondents to take necessary steps in this regard for cancellation of his or their appointment after observing due procedure. এর মানে কি, গুগল করে নিও যদি মানে না বুঝতে পারো। অনেকেই তোমরা আমাদের দিকে গতকালকে থেকে কিন্তু আঙ্গুল তুলছো যে আমরা নাকি এমনি এমনি বলেছি, আমাদেরকে দেখে নেবে। আমরা বলেছি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট জন্য, আর আমরা কোনো খবর দেখে বলি না, আমরা ডাইরেক্ট অর্ডার কপি পড়ি। বুঝতে পেরেছো তো? সো তার জন্য এই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের জন্য কিছু কিছু ক্যান্ডিডেটস যারা অলরেডি সিলেক্টেড গ্রুপ ডি, গ্রুপ সি, পিএইচ ক্যাটাগরি অনলি, এদের চাকরি কিন্তু একটু মানে চাকরির ক্ষেত্রে একটা বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে গেছে বিকজ অফ দিস জাজমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, যারা আগে হাই মার্কস পেয়েছিল ডিজেবল ক্যান্ডিডেটস কিন্তু সিলেকশনে আসেনি, এদের কিন্তু চাকরি হয়ে যেতে পারে। লোয়ার মার্কস যারা পেয়েছে এদের চাকরি বাদ হয়ে, এই রকমই কিন্তু জাজমেন্টের ইমপ্লিকেশনসগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। গভর্নমেন্ট এখন রিট আপিল করবে, অবশ্যই করবে, নাহলে একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাওস হয়ে যাবে এতজনের চাকরি যদি আবার যায়। ঠিক আছে, একজনের চাকরি গেলেও তো এটা খুব খারাপ ব্যাপার, কারণ ক্যান্ডিডেটসদের তো এখানে কোনো দোষ নেই। জাস্ট বিকজ জেআরবিটি একটা ভুল পথ অবলম্বন করেছে, তার জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে জেআরবিটি রিক্রুটমেন্ট। কেসের পর কেস হচ্ছে, আরও কেস চলছে জেআরবিটির উপরে, এগুলোর জাজমেন্টও আসবে কিছুদিন পর। জেআরবিটি আজকে যদি পুরো ভালোভাবে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা সমস্ত নিয়মকানুন মেনে যদি করতো, আজকে কি এই দিন এসে দাঁড়াতো না। এগুলোর জন্য জেআরবিটি বোর্ডের যেই সিলেকশন মেথোডোলজিটা সেটাই কিন্তু দায়ী। ঠিক আছে, আর তোমরা বলছিলে জেআরবিটি 2 আসবে কি না, দেখো এখন জেআরবিটি বোর্ড অলরেডি 430টা পোস্টের প্রসেসিং নিয়ে ব্যস্ত। কোর্ট দিয়েছে 2 মাস সময়, 6 জুন পর্যন্ত, 16 জুন নেক্সট হিয়ারিং কন্টেম্প পিটিশনের। কিন্তু জেআরবিটি বোর্ড কিন্তু এখনও পর্যন্ত লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু এখনও কোনো লিস্ট ওনারা আপলোড করেনি। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে একটা নোটিফিকেশন জারি করেছিল ওয়েবসাইটে। সো 2 মাসেও কমপ্লিট করা এটা ইম্পসিবল। অলরেডি এদিকে কাজ চলছে, তারপর এলো এই জাজমেন্টটা। তার জন্য আমরা ফিল করি জেআরবিটি 2 নোটিফিকেশন কিছুটা কিন্তু দেরি হতে পারে। ঠিক আছে, রিট অ্যাপিল করবে গভর্নমেন্ট, যথাসম্ভব চেষ্টা করবে জাজমেন্টটা যাতে ওভারটার্ন করানো যায়। ঠিক আছে, ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হবে রিট অ্যাপিলের মাধ্যমে। ঠিক আছে, আর সাথে সাথে একটা ইন্টারিম স্টে অ্যাপ্লিকেশনও দাখিল করবে। সো এটা এখন দেখা যাক কি হয়। মোটামুটি তোমরা বলতে পারো এটাই হচ্ছে পুরো স্টোরিটা। আর এগুলো কি, এই দুটো বক্স, এগুলো হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ করা হয়েছিল পিএইচ ক্যাটাগরির জন্য পোস্ট, সেগুলো রিপ্লাই দেওয়া হয়েছে ফ্রম দ্য ডিপার্টমেন্ট। ঠিক আছে, সো আশা করি আর কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে এক্ষুনি তোমরা ফেসবুকের যে এই ভিডিওর কমেন্ট সেকশন বা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স যারা ইউটিউবে দেখছো সেগুলোতে ক্লিক করে দেখো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা জয়েন করো। সেখানে আমরা জাজমেন্টের কপির যে পিডিএফটা সেটা আমরা শেয়ার করেছি, সেটা পড়ে নিজেরা বোঝার চেষ্টা করো। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 জানিও, আমরা ভিডিও বানিয়ে বলে দেবো যে এই জায়গাটা আমরা ভুল বলেছি। ঠিক আছে, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। কালকের ভিডিওটা দেওয়ার পর অনেকের মনে কিন্তু অনেক কোয়েরিজ ছিল, সবগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় একটা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটা অবশ্যই কিন্তু ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যাদের বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার জন্য নোটস লাগবে, তোমরা নোটস পেতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।